প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গণহত্যা মামলায় 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের জন্য আবেদন। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। নির্বিঘ্নে শেষ হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী অভিভাবকের সন্তোষ। 2 মাসেই ফলাফল জানালেন শিক্ষা উপদেষ্টা। খুবই সহজ হয়েছে প্রশ্ন, আর পরীক্ষা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। কোশ্চেন ভালোই ছিল, স্ট্যান্ডার্ড ছিল। আজকে আমি সব লিখছি বাংলায়, 100 হবে ইনশাআল্লাহ। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। বাজার ধরে রাখতে বিমানবন্দরে পরিবহন খরচ কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। এবং ট্রাম্পের শুল্ক স্থগিতাদেশের পর ফের চাঙ্গা যুক্তরাষ্ট্র সহ এশিয়ার শেয়ার বাজার। মার্কিন পণ্যে চীনের 84% শুল্ক কার্যকরে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। শম্পা, পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতিতে শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালত জাকির হোসেন গালিবের আদালত এই পরোয়ানা জারি করেন। এবং এখানে শাফিন, দুদকের আইনজীবী যিনি আছেন তিনি বলেছেন যে পুতুল এই প্লটের জন্য কোনো ধরনের আবেদন করেনি, বরং তিনি ক্ষমতা ব্যবহার করেছেন এই প্লট পাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে তাকে নানান কর্মকর্তারা সহায়তা করেছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে সহকর্মী রাব্বি হোসেনের, আমরা দেখে আসবো সেটি। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পরিবারের বিরুদ্ধে একে একে আসতে থাকে বিদেশে কোটি কোটি টাকা অর্থ পাচার ও দুর্নীতির নানা অভিযোগ। এবার রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার রাজুকের করা দুর্নীতির এই মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও তা গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল, যেখানে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদ পদবি ব্যবহার করে এবং তার পদ পদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছে এই মামলায়। প্লট বরাদ্দ নিতে রাজুকের কোনো আইন মানা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই মামলায় আসামি এক নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল এবং 2 নম্বর আসামি হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আরও 14 জন আসামি আছে। বাকি আসামিরা হলো রাজুকের কর্মকর্তা কর্মচারী এবং কর্মপ্রতি বাংলাদেশ সরকারের গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের তারা সচিব, উপসচিব সহ আরও অন্যান্য কর্মকর্তা তারা এই মামলার আসামি। চার্জশিটটি আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে চার্জশিটটি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়। এ মামলায় আসামি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গুলদার, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে জাতীয় রাজস্ব বোর্ডে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম নিলামে 8টি গাড়ির দর বাজার মূল্যের চেয়ে অনেক কম উঠেছে। এ অবস্থায় নীতিমালা সংশোধন না করে দ্বিতীয় দফায় এসব গাড়ি নিলামে তোলা হলে রাজস্ব হারানোর শঙ্কা কর্তৃপক্ষের।
আর জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রথম নিলামে বিগত সরকারের এমপিদের আমদানি করা ল্যান্ড ক্রুজার মডেলের প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও 8টি গাড়ির দাম উঠেছে নামমাত্র। এর মধ্যে গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ 2 এমপির 9 কোটি টাকা মূল্যের এক একটি গাড়ির দাম উঠেছে মাত্র 1 লাখ টাকা করে, যা কাস্টমস হাউজের নির্ধারিত মূল্যের মাত্র 0.10%। তারকা এমপি তারানা হালিম ও সংরক্ষিত আসনের এমপি জান্নাতারা হেনরির প্রতিটি গাড়ির দাম উঠেছে 5 লাখ টাকা, যা সংরক্ষিত মূল্যের 1%-এরও কম। এছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদ ও নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গাড়ি কিনতে ক্রেতারা দর দিয়েছেন 30 লাখ টাকা করে, যা সংরক্ষিত মূল্যের মাত্র 3.10%। 2022 সালে জারি করা এনবিআর এর সর্বশেষ স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামের চেয়ে দ্বিতীয় নিলামে বেশি দর উঠলেই আইন অনুযায়ী পণ্য বিক্রির সুপারিশ করতে বাধ্য নিলাম কমিটি। এক্ষেত্রে প্রথম নিলামে 1 লাখ টাকা দাম উঠলে দ্বিতীয় নিলামে এর চেয়ে কিছু বেশি উঠলেও বিক্রির সুপারিশ করতে হবে। এই অবস্থায় দ্বিতীয় দফায় নিলামে গাড়ির যথাযথ দাম পাওয়া নিয়ে শঙ্কায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। তাই রাজস্ব হারানোর আশঙ্কায় 24 এমপির গাড়ি দ্বিতীয় দফা নিলামে তোলার আগে এনবিআর এর মতামত চেয়ে দেওয়া হয়েছে চিঠি। আমরা একটা এনবিআর ইনস্ট্রাকশন চেয়েছি যে সেকেন্ড নিলামের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ তারা ঠিক করে দিবে কিনা, বা কোনো ন্যূনতম মূল্য তারা ঠিক করে দেবে কিনা যে এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো। কারণ 1.5 লাখ টাকায় তো 9 কোটি টাকার গাড়ি বিক্রি করা, মানে রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। রাজস্ব ক্ষতি ঠেকাতে আইন সংশোধনের পক্ষে হলেও বিক্রয়ের উপযোগী দাম নির্ধারণের পরামর্শ বিডারদের। 2 কোটি টাকার গাড়ি বা 10 কোটি টাকার গাড়ি 1 লক্ষ টাকার বিট করছে, পরেরবার 2 লাখ করলে দিয়ে দেবেন আপনি। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে প্রথম বিট থেকে বেশি হলে যদি এটা অন্তত 60% না হোক, 20%, 30% কভার না করে, কেন দেবেন এটা? এর আগে গত জানুয়ারিতে আওয়ামী সরকারের সাবেক 24 এমপির 300 কোটি টাকা মূল্যের 24টি গাড়ি বিক্রির জন্য প্রথম দফায় নিলামে তোলা হয়। এনবিআর এর নির্দেশনা পাওয়ার পর এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে তোলা হবে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। এদিকে জুলাই আন্দোলনে সংগঠিত গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আরও 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন পাঠানো হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে করা 339টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 54 জন। দেশের স্বার্থেই এ বিচার শেষ করা দরকার বলে মত দিয়েছেন তিনি। বিস্তারিত আরও জানাবেন জাহিদ হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্টে পতন হয় শেখ হাসিনার। 1 মাসের আন্দোলনে নিহত হয়েছে 1,500 মানুষ। এসব হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সংশোধনী আনা হয়েছে আইনেও। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে প্রসিকিউশন টিম। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে নাম পাঠানো হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিরা আছেন। আমরা ইন্টারপোলে পাঠানোর জন্য, আপনারা জানেন যে প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্টের আদেশ এবং আমাদের চিঠি সহ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যায়, এবং হোম অ্যাফেয়ার্সের আন্ডারে অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী।
এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়ম। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩৯টি মামলা হয়েছে। আসামি ১৪১ জনের মধ্যে শেখ হাসিনা সহ ৮৭ জন পলাতক আর গ্রেফতার আছেন ৫৪ জন, যাদের মধ্যে মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা রয়েছেন। বিচার সুষ্ঠুভাবে করার জন্য ট্রাইব্যুনালের আইনের ওপর আরও কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি। এই যে আইন অনুযায়ী আমাদের বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কাউকে গ্রেফতারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমোদন লাগবে না। জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যার সঙ্গে যারা জড়িত, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, অর্থ যোগানদাতাদের বিচার করার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামোয় বিচার কাজ এগিয়ে নেয়ার কথা জানায় প্রসিকিউশন টিম। জাহিদ হাসান, এখন, ঢাকা। নির্বিঘ্নেই শেষ হলো প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছেন ১৯,২৮,০০০ পরীক্ষার্থী। আজ অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রথম দিনের প্রশ্নপত্রের মান নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের সন্তোষ। কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। আর জানাচ্ছেন ফরহাদ বিন নূর। এ তো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়ার এই মুহূর্তে অভিভাবক মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অভয় এবং দোয়া। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকেন ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। যানজটের সংখ্যা বিবেচনায় রেখে ২-৩ ঘন্টা হাতে রেখেই কেন্দ্রে পৌঁছান অনেক অভিভাবক ও পরীক্ষার্থী। এরপরও যাদের কিছুটা দেরি হয়েছে তাদের কেউ কেউ যানজটে পড়েন ভোগান্তিতে। পরীক্ষা কেন্দ্র এবং এর আশপাশে ব্যক্তিগত গাড়ির কারণে এই যানজট, তাই ক্ষোভও ঝাড়েন অনেক অভিভাবক। মিনিমাম ১.৫ ঘন্টা আগে বাসা থেকে বের হচ্ছি, তারপরেও যানজট ছিল। মানে আইডিয়াল স্কুল থেকে আমরা মতিঝিল দিয়ে আসছি, আইডিয়াল স্কুল থেকে মনে করেন ওখানে রিক্সা থামিয়ে দিয়ে তারপর হেঁটে হেঁটে আসা লাগছে এই পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ব্যক্তিগত প্রাইভেট গাড়িগুলা ২-৩টা সারিতে রাখা হয়েছে। এই গাড়িগুলো যদি রাখা না হয় পরীক্ষা কেন্দ্রের আশপাশের অবস্থা খুব বেশি একটা খারাপ হবে না। গতবারের চেয়ে প্রায় ১ লাখ পরীক্ষার্থী এবার কমেছে। সারা দেশে ৩০,৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯,২৮,৯৭০ পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। ১১ শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ৩,৭১৫টি কেন্দ্রে একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিন শিক্ষা উপদেষ্টা আসেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন করতে। পরিদর্শন শেষে পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয় সে উৎসগুলো বন্ধ করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চেষ্টা করেছি যে যে ধরনের ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায় সেটা যেন না ঘটে। এর জন্য যে প্রাথমিক যে কাজ যেটা সম্পাদন করা দরকার ছিল, অর্থাৎ পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। এদিকে প্রথম দিনে পরীক্ষার শেষে অভিজ্ঞতার কথা জানালেন শিক্ষার্থীরা। প্রশ্নগুলো সব সহজ ছিল, কোনো বইয়ের বাইরে থেকে এরকম ঘুরায় পেঁচায় কিছু দেয় নাই। অনেক ইজি ছিল কোশ্চেনটা, সব লেখছে, এই তো সব লেখছে। আমি বাংলা জীবনে সব লিখি নাই। যেমন এরকম অনেকগুলা গার্ডিয়ান ভিতরে ঢুকে গেছে, ওদেরকে স্কুলের বাইরে রাখা উচিত ছিল, কারণ এখন বের হইতে হইতে একটা হাঙ্গামা, বের হওয়া যায় না এখানে। এই পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। এছাড়া ১৫ থেকে ২২ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। প্রতিটি পরীক্ষা শেষ পর্যন্ত নির্বিঘ্নে দিতে চান প্রত্যেক পরীক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে ফলাফল। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে ৩,৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রস্তুতি ভালো থাকায় ভালো ফলের প্রত্যাশা করছেন পরীক্ষার্থীরা। এবার মেধার ভিত্তিতে মূল্যায়ন হবে বলেও আশাবাদী শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। শিক্ষার্থীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ।
কুমিল্লায় যানজট এড়াতে সকাল 8টার পর থেকে কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থী অভিভাবকরা। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। সকল প্রস্তুতি শেষে সকাল 9টায় কেন্দ্রে প্রবেশ শুরু করে পরীক্ষার্থীরা। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে 1,69,680 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশের মতো রাজশাহীতেও একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী বোর্ডের অধীনে নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়ন মিলিয়ে 1,81,904 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। উৎসাহ, উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার এই বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে 1,164টি বিদ্যালয়ের 1,40,927 জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরিবেশ সবকিছুই ভালো ছিল, শুধু টিক চিহ্নটা একটু কমন পড়ে না, টিক চিহ্নটা অনেক হার্ড আসছে। খুবই সহজ হয়েছে প্রশ্ন, আর পরীক্ষা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। প্রত্যাশার থেকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোশ্চেন ইজি ছিল। জুলাই আন্দোলন যেটা হয়েছে এটা তো আমাদের কল্যাণের জন্যই সবাই হয়েছে, এই কারণেই আমাদের এই পরীক্ষাটা আরো সুষ্ঠুভাবে ও ভালোভাবে আমরা দিতে পারবো। এছাড়া বরিশাল এবং ঝালকাঠিতে 11টি ভিজিলেন্স টিম এবং বাকি 5 জেলায় 5টি টিম গঠন করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। দিনাজপুর শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে দিনাজপুর জেলা থেকে 38,132 জন। সবচেয়ে কম পঞ্চগড়ে 12,496 জন। সারা দেশের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে 1,02,872 জন শিক্ষার্থী। আজকের পরীক্ষা আমাদের অনেক ভালো হয়েছে, আমাদের স্যাররা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ভালো হয়েছে, সবগুলো অ্যান্সার করছে, প্রশ্ন মোটামুটি সহজ ছিল, আর পরীক্ষার পরিবেশে ভালোই ছিল, কোনো সমস্যা হয়েছে না, আমরা সুন্দর করে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে 144 ধারা জারি থাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা বোর্ড। শোভন মাহমুদ খান, এখন। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে সমস্যা না হয় সেজন্য দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক স্থগিত বাংলাদেশের জন্য ভালো খবর, যা বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও মনে করেন এই উপদেষ্টা। আর জানাচ্ছেন আজহার লিমন। 2020 সাল থেকে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটি দিয়ে আসছিল, তাতে দেশটির দিল্লি, কলকাতা এবং বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকেরা। মূলত ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, জুতা কিংবা গহনার মতো সামগ্রীগুলো অপেক্ষাকৃত কম খরচে ভারত থেকে রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল এর মাধ্যমে। কিন্তু কোনো রকম পূর্ব সতর্কতা ও আলোচনা ছাড়াই কার্গো জটের কারণ দেখিয়ে হঠাৎ করে এই সুবিধা বাতিল করে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার। এক ধরনের প্রতিবন্ধকতা তৈরির শঙ্কা তৈরি হয়, রপ্তানির এই পাইপলাইনটি বন্ধ হয়। এই যখন পরিস্থিতি, তখন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, ভারতের এই পদক্ষেপে রপ্তানি বাণিজ্য প্রতিযোগিতায় যাতে কোনো প্রভাব না পড়ে, সেভাবে নিজেদের বিমানবন্দর থেকেই পণ্য রপ্তানির সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করব। এখানে উপদেষ্টাকে যুক্তরাষ্ট্র ঘোষিত বাড়তি শুল্ক স্থগিতের বিষয়েও জানতে চাওয়া হয়। প্রতিক্রিয়ায় তিনি জানান, এটা এমন একটি ভালো খবর যা দেশের বাণিজ্য পরিস্থিতিকে স্থিতিশীল করবে। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি, এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। বাণিজ্য ঘাটতি ও শুল্ক সংকটের সমাধান করতে খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনা করতে বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা বাতিলের ঘোষণায় রপ্তানি বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন ব্যবসায়ীরা। উল্টো বাংলাদেশ লাভবান হবে বলে মত তাদের। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে দিল্লির বিমানবন্দরের তুলনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খরচ কমানোর তাগিদ দেন তারা। তা না হলে এই সুযোগ নিতে পারে মালদ্বীপ। তবে
সিদ্ধান্ত বাতিলের আগে বাংলাদেশের সাথে ভারতের আলোচনা করার দরকার ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে জাহাজীকরণের মাধ্যমে নদীপথ বেছে নেওয়া হলেও অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ক্রেতাদের পছন্দ আকাশপথ। এক্ষেত্রে শীর্ষ পণ্য তৈরি পোশাক। তবে তৈরি পোশাক উৎপাদনের অন্যতম এই গন্তব্য কতটুকু সহজ ক্রেতাদের জন্য? চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারে অতিরিক্ত খরচ ও কাস্টমস জটিলতার বিষয়টি বেশ পুরনো। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজের সেবার মানও প্রশ্নাতীত নয়। 20 বছর আগে তৈরি হওয়া কার্গো ওয়্যারহাউজের পরিধি না বাড়লেও রপ্তানি বেড়েছে 3 গুণ। অবকাঠামোগত সীমাবদ্ধতায় সময় ক্ষেপণ, পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকার বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল। এছাড়া স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে, তেমনি অন্য পথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে রুট ছিল মালদ্বীপ। তবে 2020 সালে ভারতের ভূখণ্ড ব্যবহারের চুক্তির পর ক্রেতাদের গন্তব্য হয় দিল্লি এয়ারপোর্ট, যেখানে ঢাকার চেয়ে কেজি প্রতি খরচ কম প্রায় $1। গত মঙ্গলবার ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় আলোচনা তৈরি হয় রপ্তানিকারকদের মধ্যে। তাদের মতে এতে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত হলো যে আমাদের যে ল্যান্ড সি এয়ার যে আমরা গুডসগুলো পাঠাই দিল্লি থ্রুতে প্রধানত ভারতের, এখানে এই আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে যে পরিমাণ ক্ষতি হবে সেটা আমাদের খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। কারণ নর্মালি খুব বেশি ফাস্ট ফ্যাশন যেগুলো থাকে বা বায়ারদের যে রিকোয়ারমেন্টে খুব জলদি যে গুডসগুলো লাগে সেগুলোই সাধারণত তারা এয়ারের মাধ্যমে নেয়। এতে করে বায়ারদের কিছু ধরেন খরচ বাড়বে, সেই খরচটা এখানে কিভাবে অ্যাডজাস্ট করা যায় যেন আমাদের বিজনেস ভলিউমে কোনো যেন ব্যত্যয় না ঘটে, সেভাবেই কাজ করা হচ্ছে। এদিকে 2015 সালে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার চুক্তি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে দেশ লাভবান হয় এমন চুক্তি বাতিল না করার পক্ষে ব্যবসায়ীরা। চিটাং পোর্ট এখানে রেভিনিউ আর্ন করতেছে, মংলা পোর্ট রেভিনিউ আর্ন করতেছে এবং আমাদের দেশীয় শিল্পের কোনো ক্ষতি হচ্ছে না, অবশ্যই আমরা রেভিনিউ আর্ন করব। তারা ভুল করলে আমাদের ভুল করার দরকার নেই, বরং তারা বন্ধ করবে আমরা খুলবো। যারা আন্তর্জাতিক ক্রেতা তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো অ্যাসেস করে যেখানে কস্ট অফ ডুইং বিজনেস কম সেখানেই তারা যায়। তো সেই অনুযায়ী আমাদের উচিত হবে যে আমাদের এয়ারপোর্টের সক্ষমতা বৃদ্ধি করে এখানেও কস্টটা যেন আন্তর্জাতিক যে লেভেল মানদণ্ড সেই অনুযায়ী থাকে। নেপাল ও ভুটান যেহেতু এ সিদ্ধান্তের বাইরে, তাই বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মত অর্থনীতিবিদদের। তবে এটি বাতিলের আগে বাংলাদেশের সাথে আলোচনা করা দরকার ছিল বলে মনে করেন তারা। বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে হয়তো পণ্য পরিবহনের চাপ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে হয়তো মূল্যটিও বেশি দেবে, এয়ার কার্গোর ক্ষেত্রে মূল্যটি হয়তো বৃদ্ধি পাবে। তবে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক এই প্রতিক্রিয়াটি সীমিত হলেও সিদ্ধান্তটি আমাদেরকে কিছুটা বেশ কিছুটা হতবাক করেছে এরকম একটি সিদ্ধান্ত নেবার ফলে। বাংলাদেশে উৎপাদিত মোট তৈরি পোশাকের 10 থেকে 12% রপ্তানি হয় দিল্লির আকাশপথ ব্যবহার করে। তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি লাভবান হবে মালদ্বীপ। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দেশের বাইরের প্রসঙ্গ। মার্কিন শুল্ক আরোপে ট্রাম্পের 90 দিনের স্থগিতাদেশের পর চীন ছাড়া এশিয়াও মার্কিন শেয়ার বাজারে চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল এবং মার্কিন ডলারের দাম। ট্রাম্প জানান, বিভিন্ন দেশ আলোচনা করার অনুরোধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে বৈশ্বিক মন্দার শঙ্কা এখনো কাটেনি বলে মত বিশেষজ্ঞদের। আর জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একাই নাচাচ্ছেন গোটা বিশ্ব অর্থনীতিকে। 70টির বেশি দেশের উপর সম্পূরক শুল্ক ধার্য করে অস্থির করে তোলেন বিশ্ববাজার। শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই স্থগিতাদেশ দেন তিনি। এতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শেয়ার বাজার। বাংলাদেশ সহ 70টির বেশি দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক আপাতত 3 মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় আমদানি পণ্যের ন্যূনতম 10% শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাণিজ্য ও শুল্ক বাধা নিরসনে আলোচনার অনুরোধ জানানোই আপাতত স্থগিতের নির্দেশ দেন তিনি। তবে এখনও বরফ গলেনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে। সবার জন্য শুল্ক স্থগিত করলেও চীনের উপর কয়েক দফায় বাড়িয়ে 125% নিয়ে গেছেন ট্রাম্প। জবাবে চীনও 2 দফায় মার্কিন পণ্যে 84% শুল্ক ধার্য করেছে।
বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। ট্রাম্পের স্থগিতাদেশের পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী মার্কিন শেয়ার বাজার, স্বস্তি ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের S&P 500 শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 9.5%, যা 2008 সালের পর রেকর্ড। 12% উন্নতি নিয়ে ইতিহাসের দ্বিতীয় সেরা দিন পার করল নাসদাক। এছাড়া ডাও জোন্সের শেয়ারও ছিল আকাশচুম্বী। এদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারেও গতি ফিরেছে। জাপানের শেয়ার দর বেড়েছে 8%-এর বেশি। ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও চাঙা। এদিকে চীনা স্টকগুলোর উপর কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা, তাই খুব একটা বাড়েনি চীনের শেয়ার দর। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে 4.5%-এর বেশি, যা শুল্ক কার্যকরে 2021 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের দামও বেড়েছে 3%। বেড়েছে মার্কিন ট্রেজারি বন্ডের মূল্য। আর বিদেশি মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের মুদ্রাও আগের অবস্থানে ফিরে আসছে। একদিনের ব্যবধানে মার্কিন ডলারের মান বেড়েছে 4.47%। বিশেষজ্ঞদের মতে চলমান অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তিতে ফিরেছেন বিনিয়োগকারীরা। 3 মাসের স্থগিতাদেশ বাজারকে স্থিতিশীল করলেও মন্দার শঙ্কা থাকবে। এদিকে বৈশ্বিক মন্দা নিয়ে জেপি মর্গানের পূর্বাভাস 60% থেকে কমিয়ে 40%-এ আনা হয়েছে। তবে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরেই বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়বে বলে ধারণা সংস্থাটির। তানভীর জানি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের 125% শুল্কের জবাবে 84% শুল্ক কার্যকর করল চীন। দুই দেশের পাল্টাপাল্টি শুল্কারোপে প্রসারিত হল বাণিজ্য যুদ্ধ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুক্ত বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে চীন। চীনা বাসিন্দাদের মতে চলমান বাণিজ্য যুদ্ধে চীনের সঙ্গে পেরে উঠতে পারবে না যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন দুদেশের এই বাণিজ্য যুদ্ধে গোটা বিশ্ব অর্থনীতি প্রভাবিত হবে। বিস্তারিত জানাবেন তানভীর জনি। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে তীব্র আকার ধারণ করেছে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ। প্রায় সব দেশের জন্য শুল্ক স্থগিত করলেও চীনকে এক চুল ছাড় দিতে নারাজ ট্রাম্প। এদিকে চীনও ছেড়ে কথা বলছে না। দুই অর্থনৈতিক পরাশক্তির লড়াইয়ে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। শুল্কযুদ্ধ এখন রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র বনাম চীনের যুদ্ধে। একে অপরের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে তারা। কয়েক দফায় চীনের উপর শুল্ক বাড়িয়ে 125% নিয়ে যায় যুক্তরাষ্ট্র। জবাবে চীনও দফায় দফায় সব ধরনের মার্কিন পণ্যে প্রতিশোধমূলক 84% পর্যন্ত শুল্ক ধার্য করেছে। আইফোন থেকে শিশুদের খেলনা যুক্তরাষ্ট্রে সবই সরবরাহ করে চীন। সমস্ত মার্কিন আমদানির প্রায় 14% চীনের বাজার। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের প্রতি সম্মান দেখায়নি বেইজিং। চীন কোনো চুক্তিতে আসলেই কেবল শুল্কের বিষয়ে নমনীয় হবেন ট্রাম্প। এদিকে চীন বলছে শুল্কের মাধ্যমে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে ওয়াশিংটন, যা তারা কখনোই মেনে নেবে না। এদিকে বিশ্ব বাণিজ্য সংস্থা ও মুক্ত বাণিজ্যের সব নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করেছে চীন। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সব দেশের উপর অন্যায্য শুল্ক চাপিয়ে দিয়েছে। আলোচনার কোনো সুযোগ রাখেনি ওয়াশিংটন। চীনের বাসিন্দাদের মতে বাণিজ্য যুদ্ধে চীনের সঙ্গে টিকতে পারবে না যুক্তরাষ্ট্র। অনেক ক্ষেত্রেই মার্কিন বাজারকে চীনের কাছে আসতে হবে। 第一个，它的人口，它的这个制造业，包括人口，它的制造业几乎也空心化了，因为过去它美国又开始加了关税，但是中国呢也不怕，也会应对。中国政府已经说了，就是也会。如果在这种冲突上面，如果双方如果就是沟通没有达成一致的话呢，可能有点紧张。মার্কিন জনগণ মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা নিয়ে শঙ্কায় আছেন। চীনের উপর উচ্চাভিলাষী শুল্ক আরোপ ও শুল্ক স্থগিতের ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে। I wish the American people kind of backed up their president a little bit more. I don't think there's anything wrong with us asking for what we're owed. Trump is full of himself. He wants to make the rules. He wants to be a dictator, if you ask me that. Tariffs go up. Yeah, I just got to get extra. I got to adjust to whatever's going on in the world. So I'm an adjuster. You know what I'm saying? So I would just get an extra job. I already got it. যুক্তরাষ্ট্র ও চীনের এই বাণিজ্য যুদ্ধ কোথায় ঠেকবে কেউ জানে না। কোনো পক্ষই পিছু হটতে রাজি না। বিশেষজ্ঞদের মতে এতে কেবল চীনা অর্থনীতি নয়, ধাক্কা খাবে সমগ্র বিশ্ব অর্থনীতি।
তানভীর জনি, এখন বিশ্ব। 5 আগস্টের লুট হওয়া অস্ত্র উদ্ধারে এখনও কার্যক্রম চলমান রয়েছে। এসব অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আইন কেউ নিজের হাতে তুলে নিতে চাইলে বা মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে পুলিশ কর্মকর্তারা থানায় লাল গালিচার আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে। ফের পেছালো বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার প্রায় 300 আসামির জামিনের বিষয়ে আদেশ। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে মামলাটির পূর্ব নির্ধারিত সাক্ষ্য গ্রহণ ও জামিনের আদেশের জন্য দিন ধার্য থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়। সকালে কাশিমপুর কারাগার ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিদের আনা হয় অস্থায়ী আদালতে। তবে বিচারক শারীরিকভাবে অসুস্থ থাকায় এদিনের সাক্ষ্য গ্রহণ ও জামিনের আদেশ স্থগিত রাখা হয়েছে বলে জানান বিডিআর মামলা পরিচালনাকারী আইনজীবীরা। এ সময় আসামিদের আইনজীবীরা বলেন, বারবার জামিনের আদেশ পিছিয়ে নির্দোষ বিডিআর সদস্যদের প্রতি অন্যায় হচ্ছে। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও জামিনের বিষয়ে আদেশ 8 মে। গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালির আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে গতকালই আমরা দেখছিলাম ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির প্রচার প্রচারণা ছিল। আজকে নেতাকর্মীদের উপস্থিতি কতটা দেখছেন, তারা কি বলছেন? আমরা সকলেই শান্তিপূর্ণভাবে এবং আমরা সুশৃঙ্খলভাবে আমাদের র্যালি শেষ করব। নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে আজকের যে র্যালি সেটি আনুষ্ঠানিকভাবে 4টায় শুরু হবে। তবে আমরা যেটি দেখেছি এরও আগে থেকে নেতাকর্মীরা এই যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা যেটি দেখেছি প্রতিবাদ সংহতির র্যালি শুরু হওয়ার আগে এখানে আমরা দেখেছি একটি মঞ্চের সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে এখানে মঞ্চে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা কথা বলার কথা রয়েছে এবং এই যে গাজা ও রাফায় ইসরায়েলি যে বর্বরোচিত নৃশংসতা চালাচ্ছে সেটি কিন্তু তারই প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজকের এই র্যালি। এবং এই র্যালিতে বিএনপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা তো উপস্থিত থাকবেনই। ঢাকা এবং এর উপকণ্ঠের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে তারা এসে এখানে জড়ো হবেন এবং সেই সাথে এই র্যালিটি 4টায় শুরু হবে এবং শুরু হওয়ার পর থেকে এটি মালিবাগে গিয়ে শেষ হবে। অর্থাৎ এই নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিল সেটি নাইটেঙ্গেল মোড় পার হয়ে একেবারে সবশেষ যে বালিবাগ সে বালিবাগে দিয়ে শেষ হবে এবং এই ফিলিস্তিনিদের গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে যে নির্বিচার ও নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল, এতে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমগুলো থেকে শুরু করে যেই তথ্য রয়েছে 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং যাদের বেশিরভাগ শিশু ও নারী। যেখানে দেখা যাচ্ছে তারা মানবতা তো মানছেই না, সেক্ষেত্রে যে আন্তর্জাতিক আইন যেগুলো রয়েছে সেগুলো তারা স্পষ্টত লঙ্ঘন করছে এবং 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, এবারও ঠিক সেভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে বলে অনেকেই মনে করছে। এবং আজকের এই যে সংহতির র্যালি এবং প্রতিবাদ যে সমাবেশ সেটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর গিয়ে শেষ হবে এবং এখানে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা
বাকি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বিএনপির তারা এখানে এসে উপস্থিত হবে এবং আমরা খণ্ড খণ্ড মিছিল দেখতে পাচ্ছি ঢাকার আশপাশ থেকে পল্টনমুখী খণ্ড খণ্ড যে মিছিল সেটি এসে এখানে নামছে এবং বিভিন্ন ইউনিটকে আমরা আসতে দেখছি। যেহেতু এখন পর্যন্ত 1.5 ঘন্টা সময় আছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে 4টায় শুরু হবে, সেক্ষেত্রে এখন পর্যন্ত এখানে পরিপূর্ণ হয়ে ওঠেনি মানুষের। তো এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। শেষ করবো এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্লট দুর্নীতিতে শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। গণহত্যা মামলায় 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের জন্য আবেদন। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠায়। নির্বিঘ্নে শেষ হলো প্রথম দিনের এসএসসি পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের সন্তোষ। 2 মাসেই ফলাফল জানালেন শিক্ষা উপদেষ্টা। খুবই সহজ হয়েছে প্রশ্ন, আর পরীক্ষা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। কোশ্চেন ভালোই ছিল, স্ট্যান্ডার্ড ছিল। আজকে আমি সব লিখছি বাংলা, 100 হবে ইনশাআল্লাহ। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সমস্যা হবে না বললেন বাণিজ্য উপদেষ্টা। বাজার ধরতে বিমানবন্দরে পরিবহন খরচ কমানোর পরামর্শ ব্যবসায়ীদের। ট্রাম্পের শুল্ক স্থগিতে ফের চাঙ্গা যুক্তরাষ্ট্র সহ এশিয়ার শেয়ার বাজার। মার্কিন পণ্যে চীনের 84% শুল্ক কার্যকরে বাণিজ্য যুদ্ধের সংখ্যা। শেষ করছি এখন দুপুর। সাথে থাকার জন্য ধন্যবাদ।